আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা প্রতিষ্ঠানের মজুরি বিবরণী প্রস্তুত করা হয়। প্রিয় বন্ধুরা, মজুরি বিবরণী প্রস্তুত করার পূর্বে আমাদের শিখতে হবে যে এর ছকটা কিভাবে প্রস্তুত করা হয়। আপনারা মনে রাখবেন, মজুরি মজুরি বিবরণীর যে ছকটা আছে সেটা দুই ভাবে প্রস্তুত করা যায়। এক নাম্বার হচ্ছে সাধারণ ছক, যেটা সাধারণত আমরা উপরে উপার্জনগুলো লিখি এবং নিচে কর্তনগুলো লিখি। এবার মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিয়ে আমরা আমাদের নিট প্রদেয় মজুরি নির্ণয় করি। ওকে প্রিয় বন্ধুরা, তো আরেকটা হচ্ছে হলো রেজিস্টার্ড ছক। তো প্রিয় বন্ধুরা, দুইটা ভাবেই করা যেতে পারে। তো আজকের ক্লাসে আমরা রেজিস্টার্ড ছকে কিভাবে মজুরি বিবরণী প্রস্তুত করা হয় সেটা শিখব। তো আজকে যে বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করব, এই বোর্ড প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে। তো চলুন প্রিয় বন্ধুরা, আগে আমরা প্রশ্নটা একটু পড়ি এবং এরপরে আমরা মজুরি বিবরণী তৈরি করি। তো আমাদের কাছে প্রশ্নটা আছে, প্রশ্নটার 11 নম্বর প্রশ্ন। 2016 সালের জুন মাসে হাতিল ফার্নিচার লিমিটেডের কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এখানে দুইজন শ্রমিকের মজুরির কথা উল্লেখ আছে। সেই দুইজনের একজন হচ্ছে রবিন আর একজন হচ্ছে মনির। তো রবিনের যে মূল মজুরি সেটা হচ্ছে 6,000 টাকা এবং মনিরের মূল মজুরি হচ্ছে 4,000 টাকা। এই প্রশ্নটায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এন্ট্রি আছে, যে এন্ট্রিগুলো সাধারণত আপনাদের একটু সমস্যা হয়। সেটা মজুরি বিবরণী করতে গেলেও এই সমস্যা হয়, আর বেতন বিবরণী করতে গেলেও এই সমস্যাটা হয়। তো ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে ওই সমস্যাগুলো আর থাকবে না। তো এরপরে আছে বাড়ি ভাড়া ভাতা 40% দুইজনেরই। তো আমরা এই 40% সবসময় মূল মজুরির উপরে ধার্য করি। চিকিৎসা ভাতা দুইজনেরই 400 টাকা। ওভারটাইমের পরিমাণ একজনের 15 ঘন্টা আর একজনের 20 ঘন্টা। তো এই ওভারটাইমের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয় প্রিয় বন্ধুরা, এটাও আমাদের একটু ভালো মতন শিখতে হবে। কল্যাণ তহবিলে কর্তন দুইজনেরই 50 টাকা। যৌথ বিমায় সর্বনিম্ন 100 টাকা। তহবিলে কর্তন 2% করে, প্রত্যেকেরই 2% করে কর্তন করা হবে। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান 5% দুইজনেরই, এবং প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান দুইজনই 5%। নিচে একটা কথা বলা আছে, জুন মাসের স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। মানে জুন মাসে তাদের স্বাভাবিক কাজ করার কথা ছিল 200 ঘন্টা। ওকে প্রিয় বন্ধুরা, ওভারটাইমের মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ প্রদান করা হয়। তাদের যে ওভারটাইম মানে অতিরিক্ত সময় যে কাজ করা হয়, মানে এই 200 ঘন্টার বেশি যদি কেউ কাজ করে, তাহলে প্রতি ঘন্টার জন্য স্বাভাবিক যে মজুরি, সেই স্বাভাবিক মজুরির দ্বিগুণ, যদি স্বাভাবিক মজুরি 10 টাকা হয় তাহলে 10 টাকার দ্বিগুণ কি 20 টাকা করে ওভারটাইম বাবদ দেওয়া হবে। এবার প্রশ্নের খ দাগে বলেছে 2016 সালের জুন মাসের নিট প্রদেয় মজুরির পরিমাণ নির্ণয় করো। এখন প্রিয় বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এর ভিতরে কোনগুলো একটা শ্রমিকের জন্য বা কর্মচারীর জন্য উপার্জন এবং কোন এন্ট্রিগুলো এখানে কর্তন, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। যেমন উপার্জনগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম এর পরিমাণ, এগুলো সবই হচ্ছে প্রতিষ্ঠানের কর্মচারীর জন্য একটা উপার্জন। তার মানে তার মূল মজুরির সঙ্গে এগুলো যোগ করতে হবে। এবং বেশ কিছু কর্তন দেওয়া আছে, সে কর্তনগুলো কি, কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বিমায়ের তহবিলে কর্তন, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, নিয়োগকর্তার দান, এগুলো সবই কর্তন। মানে উপরের গুলো কর্তন, তার নিচের গুলো হচ্ছে উপরের গুলো উপার্জন এবং তার নিচের গুলো হচ্ছে কর্তন। এবার এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলেই আমাদের নিট প্রদেয় মজুরিটা কি বের হয়ে যাবে। তো চলুন প্রিয় বন্ধুরা, আগে আমরা অঙ্কে ছকটা একটু দেখে নেই। তো ছকের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমে লিখেছি প্রতিষ্ঠানের নাম, এরপরে মজুরি বিবরণী। যদি বেতন বিবরণী করতাম স্যালারি শিট, সেক্ষেত্রে আমরা এখানে বেতন বিবরণী লিখতাম। এবং আমরা যে মাসের অঙ্ক করতেছি এবং যে সালের মজুরি বিবরণীটা প্রস্তুত করছি সেইটা আমরা দিব 2016 সালের জুন মাসের জন্য। এবার আমরা এখানে শ্রমিকের বিবরণ দিয়েছি, হ্যাঁ, মানে শ্রমিকের নাম কি বা কয়জন শ্রমিক এগুলো। এবার এখানে আমরা লিখেছি উপার্জনগুলো। ওকে প্রিয় বন্ধুরা, উপার্জনগুলো। আর এখানে আমরা লিখেছি কর্তনগুলো। এবার এই মোট উপার্জন থেকে মোট কর্তন আমাদের বিয়োগ করলেই নিট প্রদেয় মজুরিটা বের হয়ে যাবে। এটা হলো রেজিস্টার্ড ছকে মজুরি বিবরণী। তো প্রথমে আমাদের দেখতে হবে কয়জন শ্রমিক আছে। এখানে আমরা জানি দুইজন শ্রমিক আছে, নাম কি, রবিন ও মনির। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দুইজন শ্রমিকের নামই আমরা লিখব, 1 নাম্বার এবং 2 নাম্বার। একজনের নাম কি,
রবিন, আরেকজনের নাম হচ্ছে মনির। ওকে প্রিয় বন্ধুরা, তাদের মূল মজুরি, রবিনের মূল মজুরি ৬,০০০ টাকা। আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন তার মূল মজুরি হচ্ছে ৬,০০০ টাকা। ওকে, এবং এরপরে তার মনিরের মূল মজুরি হচ্ছে ৪,০০০ টাকা। এবার দেখেন প্রিয় বন্ধুরা, এখানে বলছে বাড়ি ভাড়া ভাতা, প্রশ্নে কিন্তু দেওয়া আছে যেটা কর্মচারীর জন্য কি একটা উপার্জন। তো বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে হচ্ছে ৪০%। তাহলে আমাদের এই ৪০% করতে হবে কির উপরে? ৪০% করতে হবে মূল মজুরির উপরে ৪০% ধার্য করতে হবে। তাহলে রবিনের মূল মজুরি কত টাকা? ৬,০০০ টাকা। তাহলে আমরা ক্যালকুলেটারে ৬,০০০ টাকা উঠাবো, এর ৪০% করব। তো ৬,০০০-এর ৪০% করলে হয় ২,৪০০ টাকা। তাহলে লিখলাম ২,৪০০। এরপরে মনিরের মূল মজুরি কত? ৪,০০০ টাকা। তো এই মূল মজুরি ৪,০০০-এর ৪০% করতে হবে। আর প্রিয় বন্ধুরা, অঙ্কে যতগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা উপার্জনে হোক বা কর্তনে হোক, সবসময় সেগুলো মূল মজুরির উপর ধার্য করতে হবে, যার যে মূল মজুরি সেই মূল মজুরির উপরে। তাহলে ৪,০০০-এর ৪০%, ৪,০০০ গুণন ৪০% করলে হয়েছে ১,৬০০ টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া ভাতা। এরপর অঙ্কে কিন্তু চিকিৎসা ভাতা দেওয়া আছে। চিকিৎসা ভাতা দেওয়া আছে দুইজনেরই ৪০০ টাকা করে। তাহলে রবিনও পাবে কত টাকা? ৪০০ টাকা পাবে, হ্যাঁ, চিকিৎসা ভাতা। এবং মনিরও পাবে কত টাকা? ৪০০ টাকা চিকিৎসা ভাতা পাবে। এবার আমরা যদি ওভার টাইমের দিকে খেয়াল করি, এই ওভার টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা। এই ওভার টাইমটা আর হচ্ছে হলো এই পিএফ ফান্ড, মানে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে যে কর্তন, এই দুইটা এন্ট্রি এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই দুইটা এন্ট্রিতেই কিন্তু আপনাদের সব থেকে বেশি সমস্যা হয়। তো ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে এটা আর সমস্যা থাকবে না। তো দেখেন প্রিয় বন্ধুরা, ওভার টাইমটা আমরা কিভাবে বের করব? ওভার টাইম ধরেন আমি প্রথমে এখানে একটু রাফ করে নিই। আমরা প্রথমে ধরেন রবিনেরটা বের করলাম, রবিন। তো রবিনের যদি আমরা অঙ্কের দিকে একটু খেয়াল করি প্রিয় বন্ধুরা, রবিন কিন্তু সর্বমোট ২০০ ঘন্টা কাজ করছে এবং এর জন্য সে পেয়েছে কত টাকা? ৬,০০০ টাকা। তাহলে আমরা এই ৬,০০০ টাকা লিখলাম এবং ২০০ ঘন্টা দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে আমরা ৬,০০০ ভাগ ২০০। তাহলে প্রতি ঘন্টার জন্য সে কত টাকা পাচ্ছে? ৩০ টাকা পাচ্ছে। প্রতি ঘন্টার জন্য সে কত টাকা পাচ্ছে? ৩০ টাকা। আমরা যদি এখানে লিখি প্রতি ঘন্টার জন্য সে পাচ্ছে ৩০ টাকা। এখন এটা হচ্ছে হলো কি তার স্বাভাবিক মজুরি। এখন ওভার টাইমটা কি স্বাভাবিক মজুরির দ্বিগুণ না? তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে এটা ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে ২ দিয়ে যদি গুণ করি তাহলে ৩০ দুগুণে হচ্ছে হলো ৬০ টাকা হয়। তাহলে ওভার টাইম যদি সে ১ ঘন্টা কাজ করে তাহলে তার জন্য সে কয় টাকা পাবে? ৬০ টাকা পাবে। ওকে প্রিয় বন্ধুরা, এবার ৬০ টাকা তো ১ ঘন্টার জন্য। এবার আমরা অঙ্কের ভিতরে যদি দেখি রবিন কত ঘন্টা ওভার টাইম করেছে, অতিরিক্ত সময় কাজ করেছে, সেটা হচ্ছে হলো ১৫ ঘন্টা। তাহলে আমরা এই ৬০ মানে ৬০কে ১৫ দিয়ে গুণ দিয়ে দেবো, বা ১৫ গুণ ৬০ দিলে হবে, একই কথা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে ১৫ গুণ ৬০ করি তাহলে বের হয় হচ্ছে ৯০০ টাকা। তাহলে রবিনের ওভার টাইম বাবদ টাকা কত টাকা? ৯০০ টাকা। ওকে প্রিয় বন্ধুরা, আর সেম একই ভাবে আমরা যদি মনিরেরটা বের করতে যাই, এই যে মনিরের ওভার টাইম বের করি, তাহলে সেক্ষেত্রে মনির কাজ করছে কত ঘন্টা? ২০০। মনিরও কাজ করছে ২০০ ঘন্টা, কিন্তু সে মজুরি পেয়েছে কয় হাজার টাকা? ৪,০০০ টাকা। তাহলে তার ১ ঘন্টার জন্য কত টাকা? টোটাল ২০০ ঘন্টার জন্য সে ৪,০০০ টাকা পাইছে। তাহলে এক এক ঘন্টার জন্য কত টাকা? তাহলে ৪,০০০ ভাগ ২০০ করলে পাই হচ্ছে আমরা ২০ টাকা। কয় টাকা? ২০ টাকা। এই ২০ টাকা হচ্ছে তার স্বাভাবিক মজুরি, মানে ১ ঘন্টা কাজ করলে সে ২০ টাকা পায়। কে পায়? মনির। কিন্তু ওভার টাইম যেটা করছে, মানে এই ২০০ ঘন্টার অতিরিক্ত সময় যেটা করছে, এই যে ওভার টাইম, সেটা হচ্ছে হলো তার মূল যে মজুরি তার দ্বিগুণ। তাহলে মূল মজুরি যদি ২০ টাকা হয় তার দ্বিগুণ কত? ২০ গুণন ২ সমান সমান কত টাকা? ৪০ টাকা। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে ১ ঘন্টা ওভার টাইমের জন্য সে কত টাকা পায়? ৪০ টাকা পায়। এবার যদি আমরা খেয়াল করি মনির ওভার টাইম বাবদ কাজ করেছে ২০ ঘন্টা, তাহলে আমরা ২০ ঘন্টার এক এক ঘন্টার জন্য পাই কত? ৪০ টাকা। তাহলে টোটাল সে কত পায়? তাহলে টোটাল আমরা যদি দেখি তাহলে ৪০ গুণন ২০ করলে হয় হচ্ছে ৮০০ টাকা। কত টাকা? ৮০০। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা মনিরের ওভার টাইম বাবদ টাকা লিখবো কত টাকা? ৮০০ টাকা লিখে দিলাম। ওকে, এবার পরের এন্ট্রিতে আমরা চলে যাব, সেটা হচ্ছে একদম লাস্টের যে দুইটা এন্ট্রিতে একটা আছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান
দুইজনেরই 5% করে, এবং প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান দুইজনেরই 5% করে। এখন প্রভিডেন্ট ফান্ডে যদি কর্মী দান করে তাহলে এটা অবশ্যই কর্তন পাশে যাবে। আমি আবার বলছি, প্রভিডেন্ট ফান্ডে যদি কর্মী দান করে বা শ্রমিক বা কর্মচারী দান করে তাহলে সেটা অবশ্যই কোন পাশে যাবে? কর্তন পাশে যাবে। যেমন এইখানে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর যে দান সেটা কিন্তু আমরা এই যে লিখেছি, দেখেন পিএফ ফান্ড। পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, মানে ভবিষ্যৎ তহবিল। তো ভবিষ্যৎ তহবিলে কর্মীরটা কিন্তু আমরা দেখেন এই কর্তন পাশে নিয়েছি, এই যে কর্তন পাশে নিয়েছি। দেখেন উপার্জন পাশে কিন্তু আমরা কর্মীর দান নেইনি। ওকে, এবার আসি প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে। নিয়োগকর্তা মানে কি? মালিক বা প্রতিষ্ঠানের যে মেইন হেড, সে যদি বা প্রতিষ্ঠান যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রতিষ্ঠান থেকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এইখানে হচ্ছে মেইন খেলাটা। এই প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান থাকে এইটা একবার উপার্জনে যাবে এবং আরেকবার কর্তনে যাবে। ওকে প্রিয় বন্ধুরা, এজন্য দেখেন আমরা কিন্তু এই পিএফ ফান্ডে নিয়োগকর্তার দান একবার নিয়েছি, দেখেন উপার্জনে, এই যে পিএফ ফান্ডে নিয়োগকর্তার দান। আবার এই নিয়োগকর্তার দানটাই কিন্তু আমরা এই কর্তনের এই পাশে দেখাইছি, পিএফ ফান্ডে নিয়োগকর্তার দান। তাহলে আমি যদি আবার একটু বলি সহজে, প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে তাহলে আমরা এটা অবশ্যই কোথায় নিব? দুই পাশে নিব, উপার্জন পাশেও নিব, কর্তন পাশেও নিব। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে যদি কর্মী দান করে এটা শুধুমাত্র কর্তন পাশে আমরা নিব। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি জিনিসটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান আছে হচ্ছে 5%, তাহলে আর নিয়োগকর্তার দানও হচ্ছে 5%। তাহলে আমরা এখানে নিয়োগকর্তার দান তো উপার্জন পাশেও আছে, তাহলে আমরা 6000-এর 5% করব। 6000 গুণন 5%, ওহো 6000 গুণন 5% করলে বের হয়েছে 300 টাকা। তাহলে নিয়োগকর্তার দান কত টাকা? 300 টাকা। আর 4000-এর যদি আমরা 5% করি, 4000 গুণন 5% করলে বের হয়েছে 200 টাকা। তাহলে এটা হলো কার দান? নিয়োগকর্তার দান, যেটা উপার্জন পাশে আসে আবার কর্তন পাশেও আসে। তাহলে কর্তন পাশে এই যে নিয়োগকর্তার দান আমরা এখানে লিখেছি না, তাহলে এই দুইটা টাকাই আমরা আগে লিখে দিই এইখানে, 300 আর কত 200, এটা আমরা জাস্ট লিখে রেখে দিলাম কর্তন পাশে অ্যাডভান্স একটা। এবার প্রিয় বন্ধুরা, এই মূল মজুরির সঙ্গে এই যে তার যে টোটাল যে সুবিধাগুলো ছিল, আর্থিক যে সুবিধাগুলো, এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো মোট উপার্জন। তাহলে এই 6000 থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো আমরা যোগ দিলে পাবো রবিনের মোট উপার্জন। তাহলে আমরা একটু যোগ দিয়ে দেই, 6000 যোগ 2400 যোগ 400 যোগ 900 যোগ 300 করলে বেরোইছে 10,000 টাকা। তাহলে মোট উপার্জন, আমি একটু কালার পেন ইউজ করি, মোট উপার্জন তাহলে আমার 10,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যদি মনিরের মোট উপার্জন বের করি, মোট উপার্জন সেটা আমরা একটু যোগ দিব। তাহলে 4000 প্লাস 1600 প্লাস 400 প্লাস 800 প্লাস 200 যোগ করলে বের হয়েছে 7,000 টাকা। তাহলে মনিরের মোট উপার্জন কত? 7,000 টাকা। এবার মোট উপার্জনের সব টাকাই কি সে বেতন মজুরি হিসাবে পাবে? না, এটার থেকে কর্তনগুলো আমাদের কি করতে হবে? বাদ করতে হবে, বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তো আমরা এবার কর্তনগুলোর দেখি। কর্তনে প্রথমে কি ছিল? আমরা যদি দেখি অঙ্কের দিকে খেয়াল করি, যৌথ বিমা। যৌথ বিমা হচ্ছে হলো 2%। হ্যাঁ, এই 2% আমরা কার উপরে ধরবো? মূল মজুরি। তাহলে মূল মজুরি কত হাজার টাকা আছে? 6000 টাকা রবিনের। তাহলে 6000 গুণন 2% করলে বেরোচ্ছে 120 টাকা। তাহলে আমরা এখানে যৌথ বিমায় লিখবো কত টাকা? 120 টাকা। এবার পরেরটা একটু কথা আছে, সেটা হচ্ছে মনিরের কত টাকা? 4000 টাকা। এই 4000 টাকার উপরে কত পার্সেন্ট ধরতে হবে? 2% যৌথ বিমায় কর্তন হবে। তাহলে আমরা 4000-এর যদি 2% করি তাহলে আমরা পাই হচ্ছে 80 টাকা। তাহলে এখানে আমরা 80 টাকা কি লিখবো? আমি একটু ভুল লিখি আর কি, তারপর আমি ঠিক করে লিখতে 80 টাকা লিখলাম। কিন্তু এখানে ব্র্যাকেটে কিন্তু একটা কথা বলে দিছে, সেই কথাটা কি? যে সর্বনিম্ন 100 টাকা তহবিলে কর্তন হবে। তাহলে আমার এখানে বলে দিছে যে রেস্ট্রিকশন, যে রবিন বা যেই মনির বা যেই হোক না কেন, এখানে যৌথ বিমায় 100 টাকার কম কর্তন করা যাবে না। কিন্তু 2% যদি কর্তন করা হয় তাহলে মনিরের কত টাকা হয়? 80 টাকা। তাহলে 80 টাকা তো মনির দিলে হবে না, যেহেতু বলে দিছে ন্যূনতম 100 টাকা কর্তন করতে হবে। তাহলে আমরা এখানে 80 টাকা না লিখে আমরা কত টাকা লিখবো? আমরা এখানে 100 টাকা লিখবো। ওকে প্রিয় বন্ধুরা,
ক্লিয়ার? আমাদের 2% করলে কিন্তু 80 টাকা হচ্ছে, কিন্তু 100 টাকা কেন লিখতেছি? কারণ ন্যূনতম আমার 100 টাকা লিখতেই হবে। এরপর আমরা যদি দেখি কল্যাণ তহবিলের কথা যদি একটু খেয়াল করি প্রিয় বন্ধুরা, কল্যাণ তহবিলে কর্তন দুইজনেরই হচ্ছিল 50 টাকা করে, সম্ভবত হ্যাঁ কল্যাণ তহবিলে 50 টাকা করে, দুইজনেরই 50 টাকা। ওহো সরি, দুইজনেরই 50, ঠিক আছে, রবিনেরও 50, মনিরেরও 50। এরপরে পিএফ ফান্ডে কর্মীর দান, আমরা সবাই জানি কর্মীর দানটা শুধুমাত্র কোন পাশে যায়? কর্তন পাশে যায়। তাহলে এবার আমরা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর যে দান সেটাও কিন্তু 5% করে। তাহলে 6000-এর যদি 5% করি তাহলে কত টাকা বের হয়? 300 টাকা বের হয়। তাহলে লিখলাম 300। ওকে, আর যদি 4000-এর ওই 5% করি তাহলে বের হয় কত টাকা? 200 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের কাজটা হচ্ছে এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু উপার্জন ছিল, আর এর পরের গুলো কি? কর্তন। তাহলে আমাদের এই যে কর্তনগুলো 120, 50, 300, 300, এই কর্তনগুলো যোগ দিলে আমরা পাবো মোট কর্তন, আর এই কর্তনগুলো যোগ দিলেও আমরা পাবো মনিরের মোট কর্তন। তাহলে আমরা কর্তনগুলো আগে একটু যোগ করে দিই। তাহলে যোগ করলে পাই হচ্ছে 120 প্লাস 50 প্লাস 600, 700, একটু কালার পেন ইউজ করবো আমি, 770 টাকা হচ্ছে হলো মোট কর্তন। এবার যদি আমরা মনিরের গুলো যোগ দিই 150, 150, 200, 200, তাহলে 100 যোগ 50 যোগ 200 যোগ 200 করলে বের হয়েছে 550। তাহলে আমরা এখানে লিখবো 550 টাকা। এবার এই কালার পেন দিয়ে যে দুটো আমরা একটু লিখেছি প্রিয় বন্ধুরা, একটু যদি খেয়াল করেন, রবিনের মোট উপার্জন কিন্তু 10,000 টাকা, আর এই রবিনেরই মোট কর্তন হচ্ছে হলো 770 টাকা। মনিরের মোট উপার্জন হচ্ছে হলো 7,000 টাকা, আর মনিরের মোট কর্তন মানে কেটে নেওয়া হবে 550 টাকা। তাহলে আমাদের এবার কি করতে হবে প্রিয় বন্ধুরা? মোট উপার্জন থেকে মোট কর্তনকে আমাদের একটু বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা যদি দেখি রবিনের মোট উপার্জন 10,000 টাকা, তাহলে লিখলাম 10,000 বিয়োগ মোট কর্তন কত? 770 টাকা, 9,230 টাকা। আমরা এখানে লিখলাম 9,230 টাকা। আর মনিরের যদি দেখি মোট উপার্জন হচ্ছে 7,000 টাকা, এটাতে তার মোট কর্তন হচ্ছে 550 টাকা, বিয়োগ করলে বেড়েছে 6,450 টাকা, 6,450 টাকা। প্রিয় বন্ধুরা, এইখানে যদি মনে রাখার মতন বিষয় বলেন, আমি 4টা বিষয় আপনাদের একটু গুরুত্ব সহকারে মনে রাখতে বলবো। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে এই রেজিস্টার্ড ছকে কিভাবে করতে হয়, ক্লিয়ার? এইটা নাম্বার 1, আপনি শিখবেন কিভাবে ছকটা আঁকাতে হয়, মানে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মোট যে উপার্জন কোনগুলো, মোট কর্তনগুলো আমরা এই প্লে লিস্টের মানে মজুরি বিবরণী বা বেতন বিবরণী যে বেসিক ক্লাসটা, আমি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রথম যে ক্লাসটা দেওয়া থাকবে ওই ক্লাসটা দেখলে আপনি খুব সহজে কোনগুলো উপার্জন এবং কোনগুলো কর্তন আপনি ওগুলো জানতে পারবেন। ওকে প্রিয় বন্ধুরা, তো দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয় থাকে উপার্জন কোনগুলো এবং কর্তন কোনগুলো, এগুলো সিলেক্ট করা। আর আপনারা যখন সৃজনশীল সলভ করতে যান, 2টা এন্ট্রিতে আপনার সব থেকে বেশি সমস্যা হয়। তার ভিতরে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের যে ব্যাপারটা, যে নিয়োগকর্তার দান আর কর্মীর দান, যেটা আমি কিন্তু একটু আগেই আপনাদের আলোচনা করেছি। ওকে, আরেকটা থাকে হচ্ছে এই ওভার টাইমটা কিভাবে বের করব। আমরা যদি খেয়াল করি এই প্রশ্নের যে ক দাগ, হ্যাঁ এই প্রশ্নের যে ক দাগেও কিন্তু বলেছে যে ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তার মানে এই জিনিসটুকু বা এই কাজটুকুই যদি আপনারা ক দাগে করে দেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে 2 মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তো এবার আমি আশা করি যে 4টা পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো আমি বলছি। 1 নাম্বার ছক, 2 নাম্বার হচ্ছে কোনগুলো উপার্জন কোনগুলো কর্তন এগুলো চিনতে পারা, আর 3 নাম্বার হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা, আর 4 নাম্বার হচ্ছে আপনার ওভারটাইম মজুরি কিভাবে বের করে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে বন্ধুরা, এবার আমাদের কাজ খুবই সহজ, জাস্ট এখানে মোট লিখে প্রত্যেকটা কলাম যোগ দিয়ে দিতে হবে। তাহলে 6 আর 4 কত? 10,000 টাকা। আমি লিখলাম 10,000 টাকা, লিখে আমি অবশ্যই কি করে দিব? জেড টেরি দিব। এখানে যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে 3,000, 4,000 হয়, তাহলে এখানে লিখলাম 4,000 টাকা। এবার যদি দেখি এখানে হয় 800 টাকা, এখানে হয় হচ্ছে 1700 টাকা, 500 টাকা, এখানে হয় 17,000, এখানে হচ্ছে 220 টাকা, 100 টাকা, 500 টাকা,
500 টাকা। এবার আমাদের কাজ করতে হবে হচ্ছে 770 প্লাস 550 যোগ করলে হয়েছে 1320, 1320 এবং লাস্টেরটাও একটু যোগ দিয়ে দিতে হবে 9230 যোগ 6450, 15680, 15680। ওকে প্রিয় বন্ধুরা, এবং আপনারা চেষ্টা করবেন এই মজুরি বিবরণীটা করার পরে এটা একটা রাউন্ড মার্জিন দিয়ে, হ্যাঁ, আপনি এটা আটকাই দিবেন। কিছু কিছু জিনিস আছে রাউন্ড মার্জিন দিয়ে আটকাই দিতে হয়, যেমন এই যে রেজিস্টার স্টকে যখন আমরা এই মজুরি বা বেতন বিবরণী এগুলো করি, বা ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, এগুলো দেখবেন আপনি কিন্তু একটা সুন্দর রাউন্ড মার্জিন দিয়ে আমরা টেনে দিই, আটকে দিই, এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। ওকে প্রিয় বন্ধুরা, আমরা এটা একটু চেষ্টা করবো এই রাউন্ড মার্জিন দিয়ে এটা মানে আটকিয়ে দেওয়া। এবং লাস্টে প্রিয় বন্ধুরা 4 জনের স্বাক্ষর করতে হয়, সেই 4 জনের স্বাক্ষরের জায়গাটা আপনি একটু রাখবেন। এক নাম্বার হচ্ছে প্রস্তুতকারক, যিনি এটা প্রস্তুত করছেন তার স্বাক্ষর। এবার প্রধান যে একটা প্রতিষ্ঠানে হিসাব রক্ষক থাকে তার স্বাক্ষর, ব্যবস্থাপক মানে যিনি ম্যানেজার থাকে তার স্বাক্ষর, এবং লাস্টে ক্যাশিয়ার মানে যিনি টাকাটা প্রদান করবে তার স্বাক্ষর। তো এইটা ছিল আমাদের মজুরি বিবরণী। আমরা বেতন বিবরণীর ক্লাস আপলোড করে দিয়েছি অলরেডি, এবং বেসিকটা সহ। আর আজকে আমরা মজুরি বিবরণী ক্লাসটা করলাম। এই অধ্যায়টা হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ম অধ্যায়, উৎপাদন ব্যয়ের একটা অধ্যায়। ওই অধ্যায়ের উৎপাদন ব্যয়ের অঙ্কের পরে যে বিষয়টা থাকে 2 নম্বর যে বিষয়টা আমাদের এই অধ্যায়ে জানতে হয়, সেটা হচ্ছে এই বেতন ও মজুরি বিবরণী। আশা করি প্রিয় বন্ধুরা এই বিষয়টা আপনাদের আমি বোঝাতে পেরেছি। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।